দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত টিভির বিশেষ টক শো দ্য হট সিটে। প্রতি বৃহস্পতিবার রাত 11টা 35 মিনিটে আমরা এই আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হই। আজ এই আয়োজনে কে থাকছেন আমাদের অতিথি হিসেবে, চলুন দেখে নেই। দীর্ঘদিন ধরে কাজ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনে। তাকে নিয়ে আছে প্রচুর আলোচনা সমালোচনা। নারীদের ফুটবলের উন্নয়নে কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। তার নেতৃত্বে দেশের নারী ফুটবলে সাফল্যগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 2010 সালে ঢাকায় এসএ গেমসে ব্রোঞ্জ পদক, 2015 সালে নেপালে এবং 2016 সালে তাজিকিস্তানে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-14 সাউথ অ্যান্ড সেন্ট্রাল রিজিওনাল চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়। 2016 সালে এএফসি অনূর্ধ্ব-16 নারী চ্যাম্পিয়নশিপের ঢাকা পর্বে চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন। এটি দেশের যে কোনো পর্যায়ের ফুটবলে প্রথম দল হিসাবে এশিয়ার সেরা 8-এ খেলার ইতিহাস রচনা। এবছরে আমরা নতুন একটা লিগ ফিফার ম্যাচ কমিশনার দায়িত্ব পালন করেছেন অনূর্ধ্ব-20 মহিলা বিশ্বকাপ ও যুব মহিলা বিশ্বকাপে। ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিরও ডেপুটি চেয়ারম্যান তিনি। এশিয়ান ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। টেকনিক্যাল পার্টি কোচ হচ্ছে নাম্বার 1। তিনি একই সাথে ফিফা অনূর্ধ্ব-20 মহিলা বিশ্বকাপের সাংগঠনিক কমিটির সদস্য, দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের মহিলা কমিটির ডেপুটি চেয়ারম্যান এবং অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার অ্যাথলেটিক কমিটির সদস্য হিসেবেও কাজ করেছেন। বর্তমানে তিনি বাফুফে নারী ফুটবল কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। আমাদের আজকের অতিথি মাহফুজা আক্তার কিরণ। কিরণাপা, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। কিরণাপা, আপনি পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে এবং আপনি যেই সময় ইউনিভার্সিটি থেকে বের হয়েছেন সেই সময় ক্যারিয়ার গড়ার জন্য এটা খুবই ভালো সাবজেক্ট ছিল। আপনি বিভিন্ন দিকে যেতে পারতেন, বিসিএস দিতে পারতেন, কিন্তু সব কিছু ফেলে রেখে শেষ পর্যন্ত আপনার জীবন জড়িয়ে ফেললেন বাংলাদেশের ফুটবলের সাথে, হয়ে উঠলেন সংগঠক। এই গল্পটা শুনতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে বের হয়ে আপনি কেন ফুটবলের সাথে আপনার জীবনকে জড়ালেন? ধন্যবাদ আপনাকে। আমি একটু ক্লিয়ার করতে চাই, ফুটবল কিন্তু আমার প্রফেশন না। বাই প্রফেশন আমি একজন বিজনেস ওম্যান। আমার বিজনেস হচ্ছে মার্কেটিং কনসালটেন্সি। আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মডিউলাস, ঠিক আছে? তো আমি অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি যখন ছিলাম তখন থেকেই আমি খেলাধুলার সাথে সম্পৃক্ত এবং বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার নাম আপনারা জানেন। আমি বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থায় প্রথমে মেম্বার ছিলাম, এরপরে জয়েন্ট সেক্রেটারি ছিলাম, এরপরে সেক্রেটারি ছিলাম। তো ওখান থেকে অ্যাকচুয়ালি আমার স্পোর্টসের সাথে সম্পৃক্ততা। দেন আমি 2008-এ ফুটবলের সাথে অ্যাটাচড হই। ফুটবলের সাথে কেন আসলেন? ফুটবল তো তখন এমন কিছু ছিল না যে ফুটবলে আসলে আমার ক্যারিয়ারটা অনেক ভালো হবে বা এখানে অর্থবিত্তের অনেক জায়গা আছে, নাম সুনাম হবে, ক্যারিয়ারটা একটা ভালো জায়গায় গিয়ে দাঁড়াবে, এবং তাও যদি আপনি খেলোয়াড় হতেন, আপনি সংগঠক হিসেবে জয়েন করেছেন। অ্যাকচুয়ালি ফুটবলে কেন এসেছি, আমি তখন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা, 2008 সালে। তখন 2008-এ কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলেন কাজী সালাউদ্দিন। সালাউদ্দিন ভাই একদিন আমাকে ডাকছিলেন যে আমার সাথে একটা মিটিং করতে চেয়েছিলেন। পরে আমি গেলাম, মিটিং করলেন। মিটিংয়ের উদ্দেশ্য ছিল যে তখন ফিফা থেকে ইনস্ট্রাকশন ছিল যে মেয়েদের ফুটবলটা ভালোভাবে করতে হবে সব ফেডারেশনগুলোকে। তো উনি ভালো অর্গানাইজার খুঁজছিলেন যে কে কাজ করবে, কাকে দিয়ে দায়িত্বটা দিলে এটা ভালোভাবে হবে। তো উনিও নতুন, তো উনি আমাকে ডাকলেন। তারপর আমি গেলাম। তখন আমি মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা। তো সালাউদ্দিন ভাইয়ের সাথে মিটিং করার পরে তখন কিন্তু আমি নির্বাচিত না, আমি উইমেন্স উইংয়ের স্ট্যান্ডিং কমিটির ডেপুটি চেয়ারম্যান হিসাবে ওখানে জয়েন করি। ওনার সাথে কথা বলে উনি যখন চাইলেন যে আমি কাজ করি মহিলা ফুটবলের সাথে, তো আমি তখন রাজি হলাম যে ঠিক আছে, কাজ করব আমি। এবং বাংলাদেশের ফুটবলে মাহফুজা আক্তার কিরণ এই নামটা যখন আসে, এর সাথে প্রচুর আলোচনা আছে, সমালোচনা আছে, পক্ষে বিপক্ষে বক্তব্য আছে, আপনারও আত্মপক্ষ সমর্থনের সুযোগ রয়েছে। এবং নারী উইং বা ফুটবলের নারী দল যারা, তারা এখন খুবই ভালো করছে। আমরা সাব জয় করেছি, এশিয়ান বাছাইয়ে আমরা ভালো করেছি, ভবিষ্যতে হয়তো আমরা বিশ্বকাপেও খেলবো, এই সুযোগগুলো থাকবে। কিন্তু এই নারী ফুটবলের সাথে আপনার সংশ্লিষ্টতার জায়গায় আসার আগে আমি বাফুফে নিয়ে প্রশ্ন করতে চাই। বাফুফেতে আপনি অনেক দিন ধরে আছেন, ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেছে, আপনি কেন পালিয়ে যাননি? আচ্ছা, আমি এখানে আবারও ক্লিয়ার করতে চাই, বাফুফেতে আমি নির্বাচিত, আমি কারো দয়ায় আসি নাই। আমি যখন 2008-এ এসেছিলাম তখন আমি এক্সিকিউটিভ কমিটিতে ছিলাম না, আমি ছিলাম একটা স্ট্যান্ডিং কমিটিতে। তো এরপরে আমি বাফুফেতে পর্যায়ক্রমে নির্বাচিত। তো আমি পালিয়ে কেন যাব? আমি তো এসেছি একটা ভিশন নিয়ে কাজ করার জন্য।
আমি আপনাকে আবারও ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আমি কোথাও পোস্ট পজিশনের জন্য কাজ করি না। আমি যেখানেই কাজ করি সেখানে আমি একটা টার্গেট নিয়ে কাজ করি, যেখানে আমি আসছি এই কাজের জন্য আমার ভীষণ এটা আমি ভীষণ সেট করি, দেন আমি কাজ করি। তো বাফুফেতে যখন আমি 2008-এ গিয়েছিলাম তখন কিন্তু বাফুফেতে একটা ফুটবলারও ছিল না। যদিও অনেকের মতে তারা ফুটবল নিয়ে অনেক কাজ করেছেন, করতেই পারেন, কিন্তু আমি যখন গিয়েছিলাম, আমি যখন দায়িত্ব নিয়েছিলাম তখন একটা ফুটবলারও ছিল না। সেই সময় আমাদের কোচ গোলাম রব্বানী ছোটন ছিলেন, তাকেও জিজ্ঞেস করতে পারেন যে 2009-এ বা ঢাকাতে কিন্তু এসএ গেমস হয়েছিল, তখন আমাদের একটা ফুটবলারও ছিল না, কোনো ন্যাশনাল টিমও ছিল না। তখন আমরা কি করব, আমরা যেহেতু এটাতে পার্টিসিপেট করব, আমরা ন্যাশন ওয়াইড ট্যালেন্ট হান্ট বলবো না, ওইটাকে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ করেছিলাম, করে বাছাই করে আমরা নিয়ে এসে একটা টিম তৈরি করেছিলাম এবং আমরা প্রথমবারের মতো তখন ব্রঞ্জ পাই। তো এই হলো শুরু। এই যে বললাম না যে টার্গেট সেট করি, তখন যখন আমি ওখানে দায়িত্ব নিয়েছিলাম, কাজী সালাউদ্দিন যখন আমাকে দায়িত্ব দিয়েছিলেন, স্বাভাবিক কারণেই আমার চিন্তা ছিল যে আমি এই ফুটবলটাকে অনেক দূরে নিয়ে যেতে চাই, ওয়ার্ল্ড কাপে নিয়ে যেতে চাই, তার জন্য আমাকে কাজ করতে হবে। কিন্তু প্রবলেম একটাই ছিল, বাংলাদেশ ফুটবল ফেডারেশনে কোনো টাকা ছিল না, আর যেহেতু মেয়েদের ফুটবল তখন ওই লেভেল থেকে ছিল না, স্পন্সরও পেতাম না। আমি স্পন্সরের জন্য কোথাও গেলে সবাই আমাকে হয়তো পাগলই ভাবতো যে মেয়েদের ফুটবল শুনলে আসলে কেউ তাকাতই না, অন্যদিকে চলে যেত। তো এই সিচুয়েশনে আমরা কাজ করেছি 2008 থেকে 2011 পর্যন্ত। তখন চেয়ারম্যান ছিলেন বাচ্চু ভাই মহিলা কমিটির, আমি ছিলাম ডেপুটি চেয়ারম্যান। তো 2008 থেকে 2011 পর্যন্ত এইভাবেই চললো, মানে কোনো রকম। তো একদিন আমি বাচ্চু ভাইকে বললাম প্রথমে, তারপরে বললাম সালাউদ্দিন ভাইকে। বাচ্চু ভাইকে বললাম যে বাচ্চু ভাই, আমি আজকে তার সাথে আমার খুব ভালো সম্পর্ক, সে অনেক বেশি মাইডিয়ার ছিল, ভালো ছিল। তো বাচ্চু ভাইকে বললাম যে বাচ্চু ভাই, যেভাবে মেয়েদের ফুটবলটা যাচ্ছে এখানে, তো এইভাবে যদি যায়, আমি এই ডেপুটি চেয়ারম্যান আমি থাকতে চাই না, আমার পোস্ট পজিশন দরকার নাই, আমি একটা টার্গেট নিয়ে কাজ করতে আসছি, যদি এইভাবেই আপনারা কন্টিনিউ করেন তাইলে আপনার কাছ থেকে আমি এখন বিদায় নিচ্ছি, আমি আর থাকবো না, আমি এখন দোতলায় যাব, প্রেসিডেন্টকে গিয়ে বলবো যে আমি এইভাবে কন্টিনিউ করা সম্ভব না, আমাকে ছেড়ে দেন। তখন বাচ্চু ভাই বললেন যে না কিরণ, তুমি যেও না। বাচ্চু ভাই আমাকে অনেক ভালোবাসতেন। তো বাচ্চু ভাই বললো, তুমি যদি চলে যাও তাহলে তো এই ফুটবলটা নিয়ে আমি কাজ করতে পারবো না, তুমি যেও না, তুমি কি করতে চাও? আমি বললাম বাচ্চু ভাই, আপনারা যেভাবে ফুটবলটা, কারণ উনি তো চেয়ারম্যান, আমি ওনার ডিসিশনে কোনো কিছুতে আমি কখনোই বাধা দিতাম না, কারণ উনি অনেক সিনিয়র ছিলেন। তো আমি বললাম বাচ্চু ভাই, আপনি তো যেভাবে কাজ করেন আমি আপনাকে সাপোর্ট করে যাই, কিন্তু এইভাবে কাজ করলে তো অ্যাকচুয়ালি আমরা ওই টার্গেটে কখনোই পৌঁছাবো না, আমি এইভাবে কাজ করতে চাই না। ওনার শরীরও তখন খারাপ ছিল, তো আমাকে বলতেছিল যে তুমি তাহলে কিভাবে করতে চাও, তুমি দায়িত্ব নাও, তুমিই করো, আমি তোমার সাথে থাকবো, কারণ আমি তো টাকাও জোগাড় করতে পারবো না, আমি ওইভাবে এফোর্টও দিতে পারবো না, তাহলে তুমি কিভাবে করতে চাও, তোমার প্ল্যানিং কী? তখন আমি বললাম যে বাচ্চু ভাই, আমি তাকে বললাম যে আমি এইভাবে করতে চাই। বললো যে টাকা পাবা কোথায়? আমি বললাম যে তখন যে দেখেন, আমি তো ব্যবসা করি, আমার কিছু ব্যবসায়িক কানেকশন আছে, আমি সেখানে ড্রাইভ দিব, দিয়ে আমার বিশ্বাস যে আমি কিছু না কিছু বের করতে পারবো। তখন বললো যে শুরু করো। 2012 আমি আমার পার্সোনাল কানেকশন থেকে একটা এনজিওর মাধ্যমে কথা বলে একটা ফান্ড রেজ করি। সেটা কিন্তু কোনো স্পন্সর ছিল না, সেটা ছিল একটা প্রজেক্ট। সেই প্রজেক্টে আমাকে কাজ করে দিতে হয়েছে। সেটা তার মাধ্যমে যে টাকাটা আসছে সেটা দিয়ে আমি সারা দেশব্যাপী ট্যালেন্ট হান্ট করি, করে 210 জন প্লেয়ারকে বাছাই করে 7টা ভেন্যুতে ঢাকার বাইরে ওদেরকে আবার ট্রেনিং ক্যাম্প করি। দেন 210 জন প্লেয়ার নিয়ে রাজশাহীতে ফাইনালি আমরা একটা টুর্নামেন্ট করি এবং সেখান থেকে একদম ফাইনালি আমরা 46 প্লেয়ারকে বাছাই করে বাফুফের ভবনের 4 তলায় নিয়ে আসি। তার আগে আমি প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিনের সাথে সেভারাল টাইম মিটিং করেছি যে আমরা এই করতে চাচ্ছি। উনিও এগ্রি করছেন যে আমরা যদি ইয়ারলং ট্রেনিং না করি এবং আমাদের যদি ভালো কোচিং প্যানেল না থাকে লোকাল এবং ফরেন কম্বিনেশনে, তাহলে আমরা দিনও ভালো কিছু করতে পারবো না। আমি একটু সংযুক্ত করি, সেটা হচ্ছে নারীদের ফুটবলে টাকা ছিল না, কিন্তু পুরুষদের ফুটবলে টাকা ছিল। কিন্তু পুরুষদের আমি এই কারণে বলছি যে আপনারা কোটি টাকার সুপার কাপের আয়োজন করেছেন। সালাউদ্দিন সাহেব প্রথমে আসার পরে আর্জেন্টিনা ফুটবল টিমকে মেসি সহ বাংলাদেশে নিয়ে এসেছেন, সেখানে কিন্তু প্রচুর টাকা, এরকম আমরা শুনেছিও যে খবরটা এরকম, বাফুফের ভবন লিজ দিয়ে সালাউদ্দিন সাহেব টাকা নিয়েছেন এবং সেই টাকা ইনভেস্ট করেছেন কোথায়? আর্জেন্টিনা ফুটবল টিম এবং নাইজেরিয়া ফুটবল টিমে, যেখানে আমাদের ফুটবল টিমের অবস্থা খুবই করুণ।
আমি এই কারণে বলছি যে ফুটবলে টাকা আছে, কিন্তু হয়তো নারী উইংসে টাকা নাই বা এখানে টাকা নাই, আপনারা দল গঠন করতে পারেননি। আবার আর্থিক দুর্নীতির কথাও আছে। তো অর্থ না থাকলে দুর্নীতি আসে কোথা থেকে? এগুলো আমি আপনি হ্যাঁ যদি যুক্ত করেন। আমি আপনার সব প্রশ্নের উত্তর দিব, কোনো সমস্যা নেই। এগুলো তো বাইরে অনেক বেশি স্ক্যান্ডাল আছে। এগুলো কারা করছে? এরা যারা ফুটবলের শত্রু, যারা কাজী সালাউদ্দিনের এগেনস্টের লোক ছিল, এন্টি কাজী সালাউদ্দিন, তারা তাকে কাজ করতে ঠিকমতো দেয়নি বলে এই ধরনের মানে বাইরে বদনামগুলো ছড়িয়েছে। আমি আপনাকে ক্লিয়ার করতে চাই। এই পিছন থেকে আসতেছি এই কারণে যে মহিলা ফুটবলটা একদিনে এখানে চলে আসেনি, এর পিছনে অনেক স্ট্রাগল আছে। সেখানে কারা কাজ করেছে সেটা আপনাদের জানা দরকার, সবারই জানা দরকার। তাহলেই বুঝতে পারবেন যে কাজী সালাউদ্দিন চুরি করছে নাকি কিরণ চুরি করছে, সেটা আপনারা তখনই বুঝতে পারবেন। তো 2012 সালে আমরা যখন ওই করে 46 প্লেয়ারকে আমরা বাফুফে ভবনে নিয়ে আসলাম, তখন প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিনের সাথে আমি বসছি এবং তাকে বললাম যে সালাউদ্দিন ভাই, আমরা তো এখন নিয়ে আসলাম, তো এখন টাকা পাবো কোথায়, কিভাবে চলবে? তখন উনি বলছিলেন যে কিরণ, তুমি শুরু করো, একটা কিছু হবেই। তো শুরু করলাম, একটা কিছু তো আর হচ্ছে না, বছরের পর বছর চলে যাচ্ছে, আমরা কোনো স্পন্সর পাচ্ছি না। 2018 সালে গিয়ে সে একটা কিছু হয়েছিল, সেটা হলো ঢাকা ব্যাংক। আপনাদের মাধ্যমে আমি আবারও ঢাকা ব্যাংককে ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই যে ওই দুঃসময়ে ঢাকা ব্যাংক আমাদের পাশে এসেছিলেন এবং আজও পর্যন্ত আছেন, ইন ফিউচারও থাকবেন। এবং তারা আসাতে আমরা কিছুটা স্বস্তি পেয়েছিলাম তখন। তো এই যে দেখেন 2012 সাল থেকে 18 সাল, কত বছর? 6 বছর। এই 6টা বছর এই গোটা এক্সপেন্সেস বিয়ার করেছি আমি আর প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন। আমার ব্যবসা থেকে যা পয়সা রোজগার হইতো সব আমি এখানে ঢালতাম। তো এটা তো অ্যাকচুয়ালি সম্ভব না। আপনাকে আমি মিনিমাম এক্সপেন্সেসগুলো একটু বলি, তাহলে বুঝতে পারবেন। আমরা ওদেরকে নিয়ে এসেছি আন্ডার 12, ওদের পড়াশোনা আমরা কন্টিনিউ করেছি। 3-4টা প্রাইভেট টিউটর ওদের জন্য ছিল। ওদের ডেইলি খাওয়ার জন্য দরকার ছিল 30-35 হাজার টাকা প্রতিদিন। তারপরে ওরা কমলাপুর যাক, বঙ্গবন্ধুতে যাক প্র্যাকটিস করতে, বাস, আমাদের তো এখন বাস আছে, তখন বাস ছিল না, বাস ভাড়া, ওরা ফিরে আসলে ওদেরকে আইস বাথ করতে হয়, আইস, মেডিকেল, এরকম খরচ। তারপরে স্পোর্টস গিয়ার্স, জার্সি, বুট, আদার্স, এগুলো আপনি যোগ করেন, দিন শেষে গেলে অনেকগুলো টাকা হবে। তো এইভাবে যদি বছরের পর বছর হয় তাহলে কত টাকা হয়? তো এই টাকাগুলো এই বছরগুলো ধরে আমরা বিয়ার করেছিলাম, আমি আর প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন পার্সোনালি। এটা তো সম্ভব না। না, কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা আপনারা কেন পাননি, যেখানে একজন নারী প্রধানমন্ত্রী ছিলেন? এবং ক্রীড়া ক্ষেত্রে তো রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা করা উচিত তার জাতীয় দলগুলোর ক্ষেত্রে। এই জায়গায় আবার আমরা এটাও শুনেছি যে সালাউদ্দিনের মাথার উপরে তার হাত ছিল, কিন্তু তারপরে আপনারা সেখান থেকে কেন সহযোগিতা পাননি? এখানে মানে কোন বিষয়টা কাজ করেছে যার ফলে আমাদের ফুটবলের উন্নয়ন হয়নি? আপনাকে খুব মানে আবারও আমি ধন্যবাদ দিব এই জন্য যে আপনি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলছেন। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা কেন পাইনি? মেয়েরা যখন আন্ডার 15 এএফসি আন্ডার 15 চ্যাম্পিয়ন হয়ে আসলো, তখন আমি নর্মালি সবাই যেরকম ফার্স্ট টাইম এই প্রথম মেয়েদের এজ লেভেল চ্যাম্পিয়ন হলো, তখন নর্মালি আমরা কথা বলতেছিলাম। কেউ হয়তো এসে বলছে, আপা কেন প্রাইম মিনিস্টারের কাছে টাকা চাচ্ছেন না, কেন বলছেন না ওদেরকে সম্বর্ধনা দিতে? কেউ এসে বলতেছে ক্রিকেটকে এত দিত, অত দিতে, এই দিচ্ছে ওই দিচ্ছে, আপনারা কেন চাচ্ছেন না? তখন মন থেকে কষ্টেই আমি কথাটা বলেছিলাম। এটা কোনো মিডিয়াকে আমি বলি নাই, আনঅফিসিয়াল ডিসকাশনে, যে দেখেন আমরা যে জিতে এসেছি, আমাদেরকে একটা সিম্পল কনগ্রাচুলেশন দেওয়া, টিভি স্কলে যাওয়া, সেটাই আমরা পাই না। আর এগুলো আমরা কোত্থেকে পাবো? তো উনি আসলে ভালোবাসেন ক্রিকেটকে, উনি ফুটবলকে ভালোবাসেন না। জাস্ট এই কথাটা আমি বলেছিলাম, আমি এখনও বলছি। তার জন্য কিন্তু আমাকে জেলে যেতে হয়েছে, সেটা আপনারা জানেন। বাংলাদেশের স্পোর্টসের ইতিহাসে কোনো মানুষ যদি জেলে গিয়ে থাকে সেটা হলাম আমি, এবং তখন আমি ফিফা কাউন্সিল মেম্বার, ঠিক আছে, ফিফা কাউন্সিল মেম্বার, যে কারণে ফিফা আমার জেলে যাওয়ার পরে ফিফা এবং এফসিরও মেম্বার আমি তখন তারা বলেছিল যে আমি যেহেতু ফুটবলের জন্য কথা বলে আমি জেলে গেছি, ফিফা তখন বলছিল একদিনের ভিতরে যদি আমাকে রিলিজ না করে বাংলাদেশকে ব্যান্ড করে দিবে, কারণ আমি তখন ফিফার মেম্বারের জন্য ফিফা তো দাঁড়াবেই। তো এটাও আমাকে শুনতে হয়েছে। আপনি বলছেন কেন দিচ্ছে না, তাদের ইচ্ছা দেয় না। কারণ হচ্ছে ওখানে একটা অনেক বড় লবিং কাজ করতো কাজী সালাউদ্দিন, এবং তারা আওয়ামী লীগের লোক ছিল। তারা গিয়া সংসদে কথা বলতো, তারা গিয়া প্রধানমন্ত্রীর সাথে কথা বলতো। আর কাজী সালাউদ্দিন তো
আসলে তার তার ঘাড়ে একটা বড় ব্লেম আছে যে সে আওয়ামী লীগের। সে কোনো লীগেরই না, কাজী সালাউদ্দিন কোনো দল করে না, সে না আওয়ামী লীগ, না বিএনপি, না জাতীয় পার্টি, কিচ্ছু না। তার লাইফ হচ্ছে শুধু ফুটবল ফুটবল ফুটবল, আর কিচ্ছু না। তখন আপনি যখন ওই চেয়ারটাতে থাকবেন তখন গভর্নমেন্টে যে থাকবে স্বাভাবিক কারণেই তার ভালো রিলেশন রাখতে হবে কাজ করতে হলে, সেটা যেই গভর্নমেন্টই থাকুক। সব গভর্নমেন্টের সাথেই তার ভালো রিলেশন ছিল। আপনি দেখবেন যে সব গভর্নমেন্টই তাকে অ্যাওয়ার্ড দিয়েছে, খালেদা জিয়াও দিয়েছে, শেখ হাসিনাও দিয়েছে, এরশাদ সাহেবও দিয়েছেন। তো সবার সাথেই তার ভালো রিলেশন ছিল, সে কোনো পার্টি করে না। তারকা ফুটবলার কাজী সালাউদ্দিনের যে কমিটি, সে কমিটি তো আপনি ছিলেন, এখন আবার আপনি তাবিদ আওয়ালের কমিটিতেও আছেন। আপনি বলছেন যে কাজী সালাউদ্দিনের কোনো রাজনৈতিক ওইভাবে মতাদর্শের জায়গা নেই, তিনি কোনো দলের না, তিনি খেলোয়াড়, সাবেক খেলোয়াড়, পরবর্তীতে তিনি বাফুফের দায়িত্ব পালন করেছেন। কিন্তু এটা কি কোনো মানে দ্বৈতাদত্ত বা আপনার দায়িত্ব পালনে কোনো মতাদর্শগত জায়গা থেকে আপনি বিবেকে বাধে কিনা যে আপনি ওই কমিটিতেও ছিলেন আবার এই কমিটিতেও ছিলেন? ওই কমিটির অনেকে কিন্তু হারিয়ে গেছে, পালিয়েও গেছে, কিন্তু আপনি দুই কমিটিকেই সার্ভিস দিয়েছেন। এই জায়গায় কি কোনো দ্বৈতাদত্যের জায়গা? আমি আপনার পালিয়ে যাওয়ার কথা বলছি না, কিন্তু ওই কমিটির অনেকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। না, কেন দ্বৈতাদত্ত থাকবে? কারণ আমার টার্গেট হচ্ছে ফুটবল, আমার ভিশন হচ্ছে ফুটবল, আমার মিশন হচ্ছে ফুটবল। সে আওয়ামী লীগ না বিএনপি না জাতীয় পার্টি, ডাজেন্ট ম্যাটার। তা আমি তো ওইটা দেখবো না, আমি আসছি ফুটবল নিয়ে কাজ করতে। সেখানে প্রেসিডেন্ট কোন দলের হলো তাতে কিছু যায় আসে না, বা নাকি প্রেসিডেন্ট একজন ফুটবলার হলো তাতেও কিছু যায় আসে না। কারণ আমি তো আমার টার্গেট একটা, সেখানে আমি মনে করি না যে কোনো সমস্যা আছে, এবং আমার আসলেই কোনো সমস্যা নাই। কাজী সালাউদ্দিনের সাথে আমি যেরকম স্বাচ্ছন্দ্যে কাজ করতাম, তাবিদ আওয়ালের সাথে একইভাবে আমি একই স্বাচ্ছন্দ্যে। তাবিদ আওয়াল অ্যাকচুয়ালি আমার ছোটো ভাই, ও আমার থেকে ছোট ভাই। আমার সাথে এখন তো তাবিদ আওয়াল প্রেসিডেন্ট হওয়ার আগে থেকেই আমার সাথে ভালো রিলেশন, আগে ভাইস প্রেসিডেন্ট ছিল, তো আমি ওকে ছোট ভাইয়ের মতোই দেখি। ফুটবলে ধরেন রাজনীতি থাকা উচিত না, কিন্তু তারপর আমরা দেখেছি সাবেক অনেক ফুটবলার এবং আমাদের যারা তারকা ফুটবলার ছিলেন তারা এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন যে ফুটবলে বৈষম্য আছে, ফুটবলে রাজনৈতিক হস্তক্ষেপ আছে। কিন্তু এই বিষয়গুলো কি আপনারা এড়িয়ে যেতে পারেন পুরোপুরি? না, এটা পুরোপুরি আমি এড়িয়ে যাব না। এই জন্য আসলেই রাজনৈতিক হস্তক্ষেপ আছে। যেমন ধরেন আগের কমিটিতে যারা ছিলেন সেখানে অনেক আওয়ামী লীগের লোক ছিলেন, তখন তারা আওয়ামী লীগের পাওয়ার এক্সেস করতেন, এটাও সত্য। বাট কাজী সালাউদ্দিনকে যে আওয়ামী লীগ বানাচ্ছেন এটা সত্য না। ওই কমিটিতে অনেক আওয়ামী লীগের এমপি ছিলেন, সালাম সাহেব ছিলেন, নাবিল সাহেব ছিলেন, হারুন সাহেব এমপি ছিলেন না, বাট আওয়ামী লীগের একটা বড় পোস্টে উনি ছিলেন, এরকম অনেকেই ছিলেন। বাংলাদেশ যে নারী জাতীয় দল ফুটবলের, এদের সাফল্য এখন সবার চোখে পড়েছে, এবং পুরুষ ফুটবলের যদিও আমাদের বিদেশি অনেক খেলোয়াড় যারা বাংলাদেশের দ্বৈত নাগরিকত্ব নিয়ে খেলতে এসেছেন, তারপরে একটা জোয়ার আমরা দেখেছি, কিন্তু নারীদের সাফল্যটা একটা ধারাবাহিক। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই নারীদের কাছ থেকে আমরা অভিযোগ শুনি তাদের যে প্রাপ্য সেই জায়গাটায় অনেক ঘাটতি রয়েছে। আপনারা এর আগে তারা সাব জয়ের পরে ঘোষণা দিয়েছিলেন তাদেরকে পুরস্কার দিবেন, সেই অর্থ এখন পর্যন্ত পৌঁছায়নি, তারা ঠিকমতো বেতন পায় না। নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ এসি গাড়িতে চড়তে পারলেও, এসি রুমে থাকতে পারলেও তাদের থাকার জায়গাটাতেও বড় রকমের সংকট রয়েছে, আমরা নিজেরাও দেখেছি। কেন এই বৈষম্য? আসলে এটা বৈষম্য না, এটা হলো আমাদের সীমাবদ্ধতা। এটা তো বৈষম্য না, এটা সীমাবদ্ধতা। আমরা মেয়েদের যে ডরমিটরিটা আমাদের 4 তলায় আছে, সেখানে যতটুকু অ্যাকোমোডেশন আমরা আসলে তার থেকে বেশি ওখানে মেয়েরা আছে, কারণ আমাদের তো আর কোনো অ্যাকোমোডেশন নাই, রাখার মতো জায়গা নেই। যে কারণে ওখানটাতে যেহেতু আমাদের মেয়েদেরকে নিয়ে আমাদের কাজ করতে হয়, ওটার ভিতরে আমাদের করতে হচ্ছে। এটা একটা সমস্যা তো আছে। আমরা যে গভর্নমেন্ট, এর আগে যে গভর্নমেন্ট ছিল, এখন যে গভর্নমেন্ট আছে, সব গভর্নমেন্টের কাছেই কিন্তু আমরা একটা জিনিস বলে এসেছিলাম যে আমাদেরকে ওরকম একটা ট্রেনিং সেন্টার করে দেওয়া হোক, যেখানে আমরা মেয়েদেরকে, যেখানে জিম থাকবে, সুইমিং পুল থাকবে, মেয়েদের থাকার জায়গাটা ভালো থাকবে, একটা মাঠ থাকবে। আপনারা দেখেন এরকম ট্রেনিং সেন্টারের জন্য আমরা সেভারেল টাইম বলেছি। আপনি আমার মিডিয়া ইন্টারভিউগুলো দেখতে পাবেন যে আমি 1000 টাইম বলেছি এটা, কিন্তু এটা কখনোই হয় না। সবচেয়ে কষ্টের জায়গা কোনটা জানেন? সেটা হচ্ছে আমি তো যেহেতু ইন্টারন্যাশনালি কাজ করি, আমি ফিফার মেম্বার ছিলাম, আমি এএফসির মেম্বার, তো ইন্টারন্যাশনালি আমার গোটা পৃথিবীর সাথে আমি কাজ করি। তো সেখানে প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন যে ফুটবল চলে গভর্নমেন্টের পয়সায়, গভর্নমেন্টের বাজেটে ফুটবলের জন্য হিউজ টাকা থাকে সব দেশের, এবং তাদের ফুটবল ফেডারেশনের চাটাও খাওয়া হয় গভর্নমেন্টের টাকায়। আর ঠিক উল্টাটাই বাংলাদেশের ফুটবল চলে স্পন্সরের টাকা দিয়ে, গভর্নমেন্টের কোনো টাকা নেই।
তো এই এই যদি হয় অবস্থা, তো বাংলাদেশি ফুটবলকে আপনি কোথায় নিয়ে যাবেন? এরপরও আমি বলবো যে আমরা আমাদের ডেডিকেশন, আমাদের ভালোবাসার জন্য আমরা ফুটবলকে, মেয়েদের ফুটবলটাকে এখানে নিয়ে আসছি। একটা মাঠ নাই প্র্যাকটিস করার, দিনের পর দিন আমরা প্র্যাকটিস করতে পারি না মাঠের অভাবে। তো সেখানে না, মাঠের যে প্রসঙ্গ আসলো, আপনারা এবার তো রেকর্ড করলেন, আপনারা একটা ফুটবল ম্যাচকে, যেই ফুটবল ম্যাচ 90 মিনিটের, সেটা আপনারা 4 ঘন্টা থেকে 5 ঘন্টা নিয়ে গেলেন, আপনারা মাঠ পরিবর্তন করলেন। এটা কি আপনাদের দৈন্যদশা ফুটে ওঠে না? অফকোর্স দৈন্যদশা ফুটে তাহলে ওঠে। সেটা সমাধান এখানে কি? এখানে আসলে এই ভুলটা বাংলাদেশের না, এটা ভুলটা করেছে রেফারি এবং ম্যাচ কমিশনার। তারা যদি ম্যাচটা শুরু হওয়ার আগে ওই মাঠটাকে বলতো যে এখানে খেলা যাবে না, দেন আমরা যে অন্য মাঠ যেটা আছে ওখানে খেলা শুরু করতে পারতো। কিন্তু তারা কি করছে, ওই যে রুলস অনুযায়ী যতক্ষণ পর্যন্ত পানিতে বল ভাসবে না ততক্ষণ পর্যন্ত ওই মাঠে খেলা যাবে, সেই রুলসে তারা ওখানে খেলিয়েছে। কিন্তু হাফ টাইমের পরে আপনারা দেখেছেন কি অবস্থা, বৃষ্টি এবং কাদায়, যে কারণে ওইটা খেলা যায়নি। বাধ্য হয়ে আমাদেরকে অন্য মাঠে শিফট করতে হয়েছে। না, কিন্তু রেফারিদের উপর বা ম্যাচ অফিসিয়ালদের উপর দায় চাপিয়ে দিলেন। আপনারা তো দেখছিলেন যে 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছিল। আপনাদের কি কখনো মনে হয়নি যে এই মাঠে খেলার উপযুক্ত না, নাকি না, এটা decide আপনারা করবে নাকি না। আপনারা শুধু পরিচালনা করেন কিন্তু মাঠ সম্পর্কে জানেন না? বিষয়টা না এরকম না কি? না 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 না, আপনি এটা ঠিক না। কারণ হচ্ছে এখানে কতগুলো রুলস আছে যেখানে আপনি চাইলেই কথা বলতে পারবেন না। ওখানে ম্যাচ কমিশনার এবং রেফারি কথাই চূড়ান্ত কথা, মানে শেষ কথা। আমি গিয়ে বলবো এটা করবেন না, ওইটা করবেন না, সেটা সে নিবে না, এবং সেটা কখনো করাও যায় না। রেফারি এবং ম্যাচ কমিশনারকে কখনো ডিকটেট করা যায় না, ওইটা ওরা সিদ্ধান্ত নেবে। ওরা দেখবেন যে মাঠে খেলা শুরু হওয়ার আগে ওরা মাঠে নামে, আগে মাঠ চেক করে, নেট চেক করে, এভরিথিং ওরা করে। তো সেই জায়গা থেকে ওরা এটা করেছে। আর নারী ফুটবল দলের যে সফলতা, এই সফলতা আপনারা ধরে রাখতে পারবেন কিনা, এই কারণে বলছি যে এখন যে অনূর্ধ্ব 20-এর যে টুর্নামেন্টটি হয়ে গেল, সেখানে আমরা দেখলাম যে জাতীয় দলের অনেকে খেলেছে এবং অধিনায়কত্ব করেছে। সেই জায়গাতে কি আমাদের পাইপলাইন দুর্বল, যে ভবিষ্যতে আমরা দেখব যে এখন সাপ আমরা চ্যাম্পিয়ন, পরবর্তীতে আমরা চলে যাব একদম নিচের দলে? একদমই না। কারণ এই জন্য আপনাকে বলি যে 2015 সাল থেকে কন্টিনিউয়াস আমি জেএফএ করে আসছি। জেএফএটা আমি আন্ডার-12, যেটা আন্ডার-14 করি, এটা মূলত ট্যালেন্ট হান্ট। প্রতি বছর এটা হয় যে এ মাসেরও 30 তারিখ থেকে আবার শুরু হবে, যে কারণে আমাদের পাইপলাইনে অনেক প্লেয়ার আছে। আমরা তো আমাদের যেহেতু অ্যাকোমোডেশন নাই, আমাদের ওই লেভেল থেকে টাকা পয়সাও নেই, যে কারণে আমরা অনেক মেয়েদেরকে অ্যাকোমোডেট করতে পারি না, রেখে ট্রেনিং করতে পারি না। কিন্তু পাইপলাইনে প্লেয়ার আছে। আপনি যেটা আন্ডার-20 কথা বলছেন, আন্ডার-20 অ্যাকচুয়ালি আমরা সিনিয়র জুনিয়রের কম্বিনেশনে করেছি। আমাদের প্লেয়ার শর্ট সেজন্য না, কারণ আমরা কনফার্ম চ্যাম্পিয়নটা এনশিওর করেছি, যে কারণে আমরা স্ট্রং টিম বানিয়েছি। আর যারা আমার ন্যাশনাল টিম থেকে খেলছে ওরা আন্ডার-20। আপনারা দেখবেন আমার ন্যাশনাল টিমেও কিন্তু আন্ডার-20 প্লেয়াররা খেলছে। তার মানে কি ওখানেও সিনিয়র জুনিয়রের কম্বিনেশন। এটা দুর্বলতার জন্য না, টিমটাকে মজবুত করার জন্য। এখন তো আপনারা এশিয়ান কোয়ালিফাই করে ফেলতেছেন, আপনারা সাফের শিরোপা নিয়ে আসছেন, সামনে তো আরো বড় ম্যাচ হবে, আরো র্যাঙ্কিং এর বড় দলগুলোর সাথে খেলা হবে। সেই জায়গাতে রিসেন্টলি যে ঘটনাটা ঘটলো, আপনার টিমের একটা বড় অংশ কিছু যৌক্তিক কারণে বিদ্রোহ করলো। আমরা যৌক্তিক কারণেই বলছি যাতে আমরা প্লেয়ারদের পাশে দাঁড়াতে চাই, কিন্তু আপনারা সেখানে কয়েকজনকে এখনো ফেরত আনেননি। কেউ কেউ ফিরেছে, কেউ কেউ একদম ফেরেইনি। আবার আমাদের ন্যাশনাল টিমের একটা বড় অংশ এখন বাহিরেও খেলছে। পিটার বাটলারের সাথে যে সম্পর্ক তৈরি হয়েছে খেলোয়াড়দের, আপনার কি মনে হয় আমরা বড় ম্যাচগুলোতে এই সম্পর্কে প্রভাব পড়বে? না, আমি মনে করি না। এই জন্য আপনারা দেখবেন আমরা যে এশিয়া কাপ কোয়ালিফাইং রাউন্ড খেললাম, সেখানে কিন্তু আমাদের সিনিয়র টিম থেকে 9 জন প্লেয়ার ছিল, ঠিক আছে? আর বাকিরা তো লিগে আছে। আপনার ভুটানে পিটার কিন্তু একটা কথা বারবার বলছে। আর এই এশিয়া কাপ খেলার আগে আমি কিন্তু সিনিয়রদের সাথে পিটারকে বসিয়ে দিয়েছিলাম আমার রুমে, যে দুই পক্ষকে মিউচুয়াল করার জন্য। তখন দুই পক্ষই কিন্তু একটা কথা বলছে, কারো কোনো কিছু নাই, কারো কিছু নাই। পিটারের প্রতি ওদের কোনো ক্ষোভ নাই, পিটারেরও ওদের প্রতি নাই, ঠিক আছে? আর পিটার যেটা বলছে যে আমি কেউ আমার শত্রু না, সবাই প্লেয়ার, আমি কোচ। আমি একটা জিনিস দেখব, সেটা হচ্ছে ফিটনেস এবং ডিসিপ্লিন। ফিটনেস এবং ডিসিপ্লিন দিয়ে যে আসতে পারবে তাকে আমি নিব, আর যদি এটা সে কাভার করতে না পারে। মাহফুজা আক্তার কিরণের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, এবার একটু অভিযোগে যাই আপা। জি, সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে মাহফুজা আক্তার কিরণ ফুটবল ফেডারেশনে থাকা অবস্থায় সে দেশে কম থাকে, বিদেশে বেশি থাকে। এবং এমনও মানে আমরা পত্রপত্রিকা এরকমও দেখেছি, মাহফুজা আক্তার কিরণ আসলে বিদেশেই থাকে, মাঝে মধ্যে দেশে আসে বাংলাদেশের ফুটবলে কাজ করার জন্য।
এত বেশি কেন বিদেশ সফর আপনার হয় এবং এই বিদেশ সফরের পিছনে প্রচুর অর্থ আমরা দেখেছি যে বছরে বোধহয় প্রায় 1.5 কোটি টাকা আপনার বিজনেস ক্লাসের টিকিট, এটাই তো প্রশ্ন কেন? ধন্যবাদ আপনাকে। এই কারণেই আমি আজকে খুব ভালো হয়েছে আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে ক্লিয়ার করতে চাই আমি কে, কেন বিদেশ যাই। একটা মিডিয়া, আমি নাম বলবো না, আপনারা সবাই জানেন, তারা আমার বিরুদ্ধে যে অপপ্রচারটা করেছিল যে আমি গিনিস বুক অফ ওয়ার্ল্ডে নাম লেখাবো ট্রাভেলের জন্য। ভালো, শুনতে ভালোই লাগে। তো আপনাদের বুঝতে হবে আমি ফিফা কাউন্সিল মেম্বার ছিলাম দুবার এবং আমি এফসির এক্সিকিউটিভ কমিটির মেম্বার লং টাইম, ঠিক আছে, এখনও সিটিং মেম্বার আমি। তো দুইটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে যখন আমি কাজ করি তো স্বাভাবিক কারণেই আমার গোটা পৃথিবীর সাথে কাজ থাকে এবং আমাকে ফ্রিকোয়েন্ট ট্রাভেল করতে হয়। সমস্যাটা কোথায় জানেন? যে এটা অনেকেই জানেন না যে এই যে ট্রাভেলগুলো করি আমি, আমার যে টিকিট, আমার শুধু বিজনেস ক্লাস না, আমি ফিফায় যখন ট্রাভেল করি আমি ফার্স্ট ক্লাস ট্রাভেল করি এবং এফসিটা আমি বিজনেস ক্লাস ট্রাভেল করি। তো সারাক্ষণই আমাকে ট্রাভেলের বিপদে থাকতে, কারণ আমার কাজ থাকে, গোটা পৃথিবীর সাথেই কাজ থাকে। তো এই টাকাগুলো ফুটবল ফেডারেশন দেয় না, ফুটবল ফেডারেশনে তো টাকাই নেই। আমাকে যদি 1.5 কোটি টাকার টিকিট দিবে বছরে, ফুটবল ফেডারেশনের তো অস্তিত্বই থাকবে না, ঠিক আছে, কেনই বা দিবে? এই সমস্ত টিকিটের টাকাগুলো বা টিকিট বলেন যেটাই হয়, আমার কোনোটা ওরা টিকিট পাঠায়, কোনোটা আমাকে রিইম্বার্স করতে হয়, সমস্ত টাকাগুলো দেয় ফিফা এবং এএফসি। আমি তাদের কাউন্সিল মেম্বার এবং এক্সিকিউটিভ কমিটির মেম্বার হিসাবে এটা আমি ডিজার্ভ করি, এটা আমার আমি পাই, সোজা কথা। তো আপনাদেরকে ক্লিয়ার করতে চাই, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টাকায় আজকে প্রায় 16 আর 17 বছর থেকে আমি ফুটবল ফেডারেশনে কাজ করি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টাকায় আমি একটা ট্রাভেলও করি নাই, একটা টাকা দিয়েও একটা টিকিট কেটে আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টাকায় ট্রাভেল করি নাই। আমি যত ট্রাভেল করেছি সেটা করেছি ফিফার টাকায়, সেটা করেছি এফসির টাকায়। তারা সরাসরি আমার জন্য টিকিট পাঠিয়েছেন এবং আমি টিকিট করে গেলে তারা রিইম্বার্স করেছেন। সেটা যেহেতু আমি ওখানে আমার পোস্ট আছে, আমি হোল্ড করি সেটা, সে কারণে আমি ওইটা ডিজার্ভ। না, আপনি ফুটবলের জন্যই আপনার নিজের গাটের টাকা খরচ করে জার্নি করেছেন, সেটা ঠিক আছে, কিন্তু আবার এটাও তো ঠিক নাই। এবার ফিফার কংগ্রেসে আপনি যাওয়ার সময় আপনাকে আটকে দিল, প্যারাগুয়েতে আপনার যাওয়ার কথা ছিল, এটা একটা নেগেটিভ ইম্প্যাক্টই পড়েছে এবং ফিফার কংগ্রেসে সাধারণত সভাপতি এবং সেক্রেটারি সম্ভবত যান। তো সেই ক্ষেত্রে হলো তাবিদ আউয়াল এবং সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার, এই দুইজনের যাওয়ার কথা। আপনি সফর সঙ্গী ছিলেন, শেষ পর্যন্ত আটকে গেলেন কেন? কোথায় আটকে গেলেন আপা? এই যে এখানেই আটকে গেলাম, যে আমি বলি না যে এখানে ফুটবলে সবসময় সালাউদ্দিন এন্টি সালাউদ্দিন একটা গ্রুপ কাজ করে এবং সেই গ্রুপটাই আমার পিছনে কাজ করেছিল। দেখেন, আমার নামে কোনো মামলা নেই, আমি কোনো আসামি না, ঠিক আছে, কেন আমাকে এয়ারপোর্টে আটকাবে? কিন্তু আমাকে আটকেছিল কেউ তাদের পার্সোনাল রিলেশন দিয়ে এই কাজটা করেছিল, যাতে এমনভাবে করেছিল যে আমার পাসপোর্টটাকে রেড সিগন্যাল দিয়ে রাখছে যে আমি যেতে পারবো না। কেন যেতে পারবো না কি কোনো কিছু কিন্তু বলতে পারেনি তারা, কেন বলতে পারে? আমি কিন্তু আমার ফ্লাইট ছিল ভোর রাতে, মনে হয় 4টা বা 4:30 কাতার এয়ারওয়েজে। তো ওই সময় থেকে পরের দিন দুপুর 12টা পর্যন্ত আমি এয়ারপোর্টে ছিলাম। আমাকে কিন্তু বলতে পারেনি যে এয়ারপোর্ট ইমিগ্রেশন আপনাকে কোনো সুনির্দিষ্ট কারণ বলেনি? না, বলছে যে এটা রেস্ট্রিক্টেড আছে, যাওয়া যাবে না। কিন্তু কেন, কি জন্য, সেটা তো বলতে হবে। ফিফার কংগ্রেস এবং এফসির কংগ্রেস, যে কংগ্রেসই হোক, সে কংগ্রেসে ফেডারেশন থেকে 3 জন যেতে হয়, প্রেসিডেন্ট, সেক্রেটারি আর একজন। তো এখানে ছিল প্রেসিডেন্ট, সেক্রেটারি আর আমি। তো আমি যখন চেক ইন করছি তখন, যেহেতু আমি ফিফার কাউন্সিল মেম্বার, ফিফা আমার নিটিগ্রিটি সব কিছু জানে, দেখছে, এবং যখনই আমার এই ঝামেলাটা হয়েছে, যখনই আমার লাগেজ অফলোড হয়েছে, সেটাও ফিফার কাছে গেছে এবং ফিফা সেটা খুব নেগেটিভলি দেখছে যে আমাকে এইভাবে ট্রাভেল রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। ডান থেকে বাম হয়, অদল বদল হয়, ক্ষমতার পরিবর্তন হয়, কিন্তু মাহফুজা আক্তার কিরণ রয়ে যায়। বাফুফেতে কি এমন মধু আছে কিরণ আপা যে আপনি থেকেই গেলেন? আরেকটা হচ্ছে যে এই বাফুফে থেকে আপনাকে একবার কিন্তু দুদক ডেকেছিল অর্থ কেলেঙ্কারির বিষয়ে। তো কত টাকা মারলেন আপা, যেটা দিয়ে আপনার ফ্ল্যাট হলো, গাড়ি হলো, বাড়ি হলো কিনা কিছু? দেখেন, বাফুফে আসার আগে থেকেই আমার ফ্ল্যাট আছে,
আর গাড়ি আছে, বাফুফে এসে কোনো কিছু হয়নি। আর দুদক আমাকে ডেকেছিল, দুদককে সাহায্য করার জন্যই আমি গিয়েছিলাম। যে এটাও সেম, এই যে দেখবেন যে 2 দিন পর পরই পেপারে ওই একজন সাংবাদিক একটা নির্দিষ্ট পেপার এবং তার কিছু দলবল আছে তাদেরকে দিয়ে ওই নিউজটা করে, একদম কপি পেস্ট নিউজ। ওই কপি পেস্ট নিউজেরই একটা কপি দুদককে দিয়েছে। কি দিয়েছে যান শুনবেন? যে আমি মেয়েদের স্যালারি মেরে খাই, মেয়েদের কি বলে কোভিডের সময় মেয়েদেরকে টাকা দিছে সেটা আমি খেয়ে ফেলছি, ঠিক আছে? তো সবচেয়ে বড় কথা যেটা, যে আপনারা মনে রাখবেন যে মেয়েদের যে স্যালারি হয় বা মেয়েদেরকে যে টাকাই দেওয়া হয় না কেন, প্রত্যেকটা জিনিস ওদের অ্যাকাউন্টে সরাসরি যায়। এটা কোনো ক্যাশ ডিলিংস হয় না, কেউ ওইটা ক্যাশ দিতে পারে না। ওইটা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অ্যাকাউন্টস থেকে ডাইরেক্ট ওদের অ্যাকাউন্টে চলে যায়। প্রত্যেকেরই অ্যাকাউন্ট আছে, কাউকে ক্যাশ দেওয়া হয় না। সো দ্যাট আমার মেরে খাওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ আমার হাত দিয়ে কোনো টাকা যায় না। আর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উইমেন্স উইংয়ের চেয়ারম্যান আমি, আমার সাথে কোনো ফাইন্যান্সিয়াল লেনদেন নাই। আমি না কোনো সিগনেটরি, না আমি কোনো টাকা তুলি, না আমি কোনো টাকা খরচ করি। সো আমি ক্লিয়ার, আমার তো কোনো ভয় নাই। দুদক আমাকে ডাকছে, আমি চলে গেছি দুদকে, বলছি যে কি কোয়ারি আছে করেন, যত কোয়ারি আছে আপনি করতে পারেন। এবং দুদকের কাছে আমার গোটা ট্যাক্স ফাইল দেওয়া আছে লাস্ট ইয়ার পর্যন্ত। এই বছরেরটা তো এখনও জমা হয় নাই, তো লাস্ট ইয়ার পর্যন্ত দুদকের কাছে আমার ট্যাক্স ফাইল দেওয়া আছে। দুদক যা যা চাইছে সব দিয়ে দিচ্ছে। আমি বলছি যত পারেন কোয়ারি করেন, কোনো সমস্যা নেই। মেয়েদের যে পাওনা টাকাগুলো যেগুলো আপনারা ঘোষণা দিয়েছেন, আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে বলবেন কি কবে দিয়ে দিবেন? আচ্ছা শুনেন, মেয়েদের সাফের জন্য যে অ্যানাউন্সমেন্টটা দিয়েছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান প্রেসিডেন্ট তাবিদ আউয়াল সাহেব, উনি আমাদের এসকো মিটিংয়ে মেয়েরা যখন 2024-এ সাফ জিতলেন, তারপরে উনি একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছিলেন 1.5 কোটি টাকার। অ্যাকচুয়ালি তাবিদ আউয়াল সাহেব তো ভালো বেশিই দিয়েছিলেন মেয়েদেরকে অ্যানাউন্সমেন্টটা, কিন্তু টাকা তো অ্যাকচুয়ালি ফেডারেশনে নেই। ফেডারেশনে তো ওইরকম টাকা থাকে না যেখান থেকে মেয়েদেরকে টাকা দিতে পারবে। তো টাকাটা ওনাকে জোগাড় করতে হবে, স্পন্সর হোক, যেভাবেই হোক, ডোনেশন হোক, যেভাবেই হোক, টাকাটা জোগাড় করে উনি দিবেন। তো টাকাটা যেহেতু জোগাড় হয় নাই, সে কারণে দেরি হচ্ছে। দিবে না তা তো না, দিবে অবশ্যই, দেরি হচ্ছে। কিন্তু এটা প্ল্যানিং কতদূর গেল? এটা আমার মনে হয় আপনি তাবিদ আউয়াল সাহেবকে জিজ্ঞেস করেন, এটা আমি বলতে পারবো না, কারণ অ্যানাউন্সমেন্ট তার, সেই বলতে পারবে। এখন যে কোনো একটা টিম ভালো করতে হলে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা লাগে। নারী ফুটবল নিয়ে আপনাদের দীর্ঘমেয়াদী কি পরিকল্পনা আছে যে আগামী 10 বছর পরে নারী ফুটবল টিমকে আমরা এমন একটা জায়গায় দেখতে চাই? আমি ওই জায়গায় যাওয়ার আগে আমি ওই যে পিছনে যে জায়গাটাতে রেখে এসেছিলাম, আমি ওখানে আরেকবার একটু যেতে চাই। হবে? প্লিজ। ওকে, তাহলে আমি ওই যে যখন 46 প্লেয়ারদেরকে নিয়ে এসে শুরু করলাম, তারপরে তো 2018 সালে আগ পর্যন্ত তো আমরা টাকাগুলো আমরাই দিলাম, এইভাবে চলতে থাকলো। 2018-তে আমরা ঢাকা ব্যাংকে পেলাম। তার আগে আমি যেহেতু এফসির মেম্বার, আমার কলিগ ছিলেন জাপান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কোজো তাশিমা, আমার কলিগ ছিলেন। তার সাথে আমি 2013 সালে একটা সিটিং দিই যে আমার ফুটবলে খুব খারাপ অবস্থা, আমি এটা নিয়ে কাজ করি, আমার একটু ফান্ড দরকার, কিভাবে জাপান থেকে ফান্ড। আমি একটু যুক্ত করে দিই আপা, আপনি যখন জাপানে যান, আমরা যেহেতু এটা জানি, আপনি হুট করে ক্যান্সারে আক্রান্ত হন এবং তখন চিকিৎসা নিচ্ছিলেন। সেই চিকিৎসা নেওয়া অবস্থায় আপনি বোধহয় জাপানে গিয়েছেন। আমাদের যদি একটু যুক্ত করে বলেন বিষয়টা। থ্যাংক ইউ। তো ওনার সাথে মিটিং করি, মিটিংটা আমি করেছিলাম 2013 সালে, এবং আমি জাপানে গিয়ে ওই ফান্ডের জন্য ওদের ওখানে কিছু স্পন্সর ডেকে আমি কথা বলবো, একটা প্রেজেন্টেশন দিব, এটার জন্য মিটিংটা রেখেছিলাম আমি 2014 সালে। তখন আমি তো জানি না, 2013 সালে তো আমি জানি না যে আমি 14 সালে অসুস্থ হয়ে যাব। তো হঠাৎ করেই আমার ক্যান্সার ধরা পড়ে 2014 সালে। তো আমি ট্রিটমেন্ট করার জন্য থাইল্যান্ডের ব্যাংকক হসপিটালে চলে যাই। ওখানে প্রথমে আমার সার্জারি হয়, এরপরে কিমো দেয়। তো আপনারা যদি জানেন, যারা ক্যান্সার পেশেন্ট থাকে তারা জানবে যে একটা মানুষকে যখন কিমো দেওয়া হয় তখন সে তার ফিজিক্যাল অনেক বেশি সাইড এফেক্ট থাকে এবং ওই অবস্থায় সে মুভ করতে পারে না। এবং আমার কিমোটা ছিল অনেক বেশি পাওয়ারফুল। আমাকে ডাক্তার বলেছিল যে অনেকগুলো কিমো দিবে না, মাত্র 3টা কিমো দিবে, কিন্তু কিমোগুলো থাকবে অনেক বেশি পাওয়ারফুল। তো ওই কিমোটা ফার্স্ট কিমো ছিল আমার। তখন ডাক্তার বলছিল যে আমার হসপিটালের বাইরে আমি যেতে পারবো না, আমাকে তাদের ক্লোজ অবজারভেশনে রাখতে হবে। কিন্তু আনফর্চুনেটলি তারপরের দিনেই, আমার যেদিন কিমো দিছে তার পরের দিনেই আমার মিটিং ওখানে। তখন কিমোটা আমাকে দিয়েছিল, আমার এখনও মনে আছে, 10:30 11টার দিকে। তো দেওয়া শেষ হয়ে যাওয়ার, দিতেও অনেক সময় লাগে, 2-3 ঘন্টা লাগে। দেওয়াটা যখন শেষ হয়ে গেছে, শেষ হয়ে যাওয়ার পরে আমি
ডাক্তার সুরাসাদ আমার ডাক্তার ছিল, যে ওনাকে আমি বলছিলাম যে ডক্টর তোমার সাথে আমার কিছু কথা আছে, আমার এই কিমোটা শেষ হইলে আমি তোমার সাথে কথা বলবো। তো হয়ে যাওয়ার পরে ডাক্তার ওরা কিন্তু অনেক বেশি মানে কোঅপারেটিভ এবং পজিটিভ, ওরা কথা বললে শুনে, যেটা আমাদের দেশের ডক্টরের কাছে আমরা সেটা পারি না করতে। তো আমার হসপিটালে আমার রুম ছিল 6 তলায়, উনি বসেন নিচতলায়, উনি নিচতলা থেকে আমার রুমে আসছেন। আসার পরে আমি বললাম যে দেখো, আমি পুরো জিনিসটা বললাম যে আমার দেশে আমি মেয়েদের ফুটবল নিয়ে একটা কাজ করি, আমার ওখানে ফান্ড নেই, আমি অনেক দিন থেকে চেষ্টা করি, একটা মিটিং সেট করেছি জাপানে, ওখানে কিছু স্পন্সর থাকবে, তাদের সাথে আমি একটা প্রেজেন্টেশন দিব, কথা বলবো, দেন আমি কিছু ফান্ড ওখান থেকে আনার চেষ্টা করব। তো আমি যদি এটা না যেতে পারি আমার এটা হবে না। তো ও অনেকক্ষণ আমার দিকে তাকায় থেকে বলল কি, তুমি কি মরে গিয়ে ফান্ড আনবা? আমি বললাম যে না, মরে যাব বাঁচবো এটা আমি আসলে ম্যাটার করে না, কারণ আল্লাহ যখন নিয়ে যাবে তখন আমি চলে যাব, বাট আমি যদি যাওয়ার আগে ওদের জন্য কিছু করে যেতে পারি সেটা আমার স্যাটিসফ্যাকশন থাকবে। তুমি আমার ট্রাভেলের জন্য যা করতে হয় তুমি সেটা করো। ও কিছুতেই রাজি হলো না, ঘন্টার পর ঘন্টা আমি বার্গেনিং করেই যাচ্ছি। দেন আমাকে বলল যে তোমাকে আমি একটা বুস্টার ইঞ্জেকশন আছে দিতে পারবো, বাট তোমাকে তো কিমো দিছি, তুমি তো এখন অনেক উইক, তোমার সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, হরমোন থেকে শুরু করে সব কিছু তোমার চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এই সিচুয়েশনে তুমি ওই ইঞ্জেকশনটা কতটুকু নিতে পারবা, আর ওইটা দিলে অনেক পেইন হবে। আমাকে বলছে, তো আমি বললাম কিচ্ছু হবে না, আপনি দেন, আমার পেইন হোক যাই হোক আমি নিতে পারবো, কারণ আমার মেন্টালি তখন সেট করা যে আমি আপনাকে জাপানে যেতে হবে, আমি ওখানে মিটিংটা অ্যাটেন্ড করতে হবে, প্রেজেন্টেশন দিতে হবে। ওই সিচুয়েশনে আমি ল্যাপটপ বের করে আমি আমার কাজগুলোও করতেছিলাম হাসপাতালের বেডে বসে, ঠিক আছে? তো ও আমার ওই রকম ডেডিকেশন দেখে ও বললো যে ঠিক আছে, আমি তোমাকে ইঞ্জেকশনটা দিব, প্লাস তোমার জন্য আমি একটা স্পেশাল প্রেসক্রিপশনও বানাবো, যাতে করে প্লেনের ভিতরে যদি তোমার কোনো অসুবিধা হয় ওই প্রেসক্রিপশনটা দেখালে যে কোনো যদি ডক্টর থাকে সে তোমাকে ট্রিটমেন্ট দিতে পারবে যে তোমার জন্য কী ট্রিটমেন্ট দরকার। তাই করলো। রাত্রে 10:30টায় আমার ফ্লাইট ছিল, আমি সরাসরি হসপিটাল থেকে এয়ারপোর্টে গেলাম, তখন আমার পেইন, আমাকে তো দুপুরবেলা ইঞ্জেকশনটা দিছে, তো ওই পেইন নিয়েই আমি এয়ারপোর্টে গেলাম এবং ফ্লাই করলাম। এবং বিশ্বাস করেন, জাপান যেতে যেতে আমার চুলগুলো, মানে কিমো দেওয়ার পর চুল থাকে না, সমস্ত চুল পড়ে যায়। ওদের ডাক্তাররা কত ভালো দেখেন, আমাকে বললো যে তুমি জাপানে যেতে যেতে তোমার চুল ওঠা শুরু হবে, চুল পড়ে যাবে। আবার আরেকটা আমাকে সাবধান করলো যে ব্লাডে ক্লড হয়ে যাবে, জমাট বেঁধে যাবে রক্ত, সেক্ষেত্রেও তোমার অনেক প্রবলেম হবে, এগুলো খুব ডেঞ্জার হয়। আমরা চাইতেছি যে আল্লাহ না করুক তোমার না হয়, কিন্তু ধরে নেওয়া হবে, এটা ধরেই প্রিপারেশন রাখতে হবে। ও বিউটি পার্লার ডেকে নিয়ে আসলো আমার হসপিটালে উইগের জন্য, কারণ চুল চলে যাবে, আমি উইগ পরতে হবে। তখন বললো যে তুমি কোনটা কিনবা দেখো, পছন্দ করো, একটা উইগ সাথে করে নিয়ে যাও, কারণ তোমার চুল থাকবে না, তখন তুমি মেন্টালি আরও উইক হয়ে যাবা। তারপরে আমি কিনলাম, আমার বাসায় এখনও 2টা উইগ আছে, ঠিক আছে? তো এই অবস্থায় আমি জাপান যাচ্ছি, বুঝতে পারছেন? তো গেলাম, ওখানে মিটিং করলাম, এবং আল্লাহর অশেষ রহমত যে আমি ওই ফান্ডটা আনতে পেরেছিলাম। এখনও পর্যন্ত প্রতি বছর দেখবেন আমরা জেএফএ করি ওই ফান্ডটা দিয়ে। এই যে স্ট্রাগলগুলো, এই যে আমি লাইফ স্যাক্রিফাইস করেছি ফুটবলের জন্য, কেন করেছি? আমি বাংলাদেশের ফুটবলটাকে ওখানে দেখতে চেয়েছি, এবং আমি চেয়েছি আপনার যে আমাদের যে মেয়েগুলো, ওরা অনেক গরিব, ওরা একদম কোন জায়গা থেকে উঠে আসছে আপনারা বুঝবেন না, আমি জানি, যে কারণে ওদের প্রতি আমার ওই ভালোবাসা ছিল। আমি যখন ওদেরকে নিয়ে বসি, কাউন্সেলিং করি, ওরা যখন আসছে, তো আন্ডার 12, ওরা কীভাবে খাবে, কীভাবে কথা বলবে, ডাইনিং টেবিল ম্যানার কি, ওদের সমস্ত কিছু আমাকে শেখাতে হয়েছে। এবং যখন ওরা আন্ডার 15 জিতলো, জেতার পরে ওরা তো তখন সুপারস্টার, ঠিক আছে? তো স্টারকে তো স্টারের মতো লাগতে হবে। আমি ওদেরকে সব পার্লারে নিয়ে গেলাম, বিউটি পার্লারে নিয়ে ওদেরকে যত রকম বিউটি, কি বলবো, ওদের গেটআপ সেটআপের চেঞ্জ করে একটা চেঞ্জ করা, স্ট্যান্ডার্ড যা যা জায়গায় করায়, নিয়ে ওর আসা, চুল কাটা, হেয়ার স্টাইল চেঞ্জ করা, যা যা করার এগুলো করলাম। তো এই জায়গা থেকে ওদেরকে আমি তৈরি করে আনছি, এবং ওদের পড়াশোনাটা আমি কন্টিনিউ করছি। একটু ছোট্ট করে যদি আপা বলেন যে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা আছে কিনা, তারপরে আমি আরেকটা প্রশ্ন দিয়ে শেষ করবো আজকের অনুষ্ঠান।
অবশ্যই দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে, যেখানে আমরা সবসময়ই স্বপ্ন দেখতাম যে আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো। তো ওয়ার্ল্ড কাপ তো এক লাফে চলে যাওয়া যায় না, এই জন্য আমরা প্রথম থেকেই শুরু করেছি কি যে আমরা ওদেরকে আন্ডার-12 নিয়ে এসেছি। আমরা এজ লেভেল আগে কভার করব, আমরা যখন এজ লেভেলে খুব ভালো করব দেন আমরা একটা স্ট্রং ন্যাশনাল টিম পাবো। যখন আমাদের একটা স্ট্রং ন্যাশনাল টিম হবে তখন আমরা সাব চ্যাম্পিয়ন হব। তারপরও দেখেন, সাব চ্যাম্পিয়নশিপের আগেও প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিনের নাম আমাকে আবারও নিতে হচ্ছে। উনি যেটা করেছিলেন যে আমাকে নিয়ে বসছিলেন, কারণ উনি তো অনেক ভালো ফুটবলার এবং ওনার ফুটবল নলেজ অনেক বেশি, ঠিক আছে। তো উনি আমাকে নিয়ে বসে বলছিল যে কিরণ, তুমি যেভাবে যাচ্ছ সব কিছু ভালো আছে, তোমরা এজ লেভেল খুব ভালো করতেছো, বাট এইভাবে যদি যাও তাও তোমরা সাব চ্যাম্পিয়ন হতে পারবা না যদি না তোমরা ওই লেভেল থেকে ট্রেনিং করো, ওই লেভেল থেকে ম্যাচ না খেলো। তখন আমরা কি করলাম, প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিনের যেরকম ইন্টারন্যাশনাল রিলেশনে স্ট্রং, আমারটাও স্ট্রং। তো দুইজনের রিলেশনশিপ কাজে লাগিয়ে আমরা জাপান, কোরিয়া, চায়না, সিঙ্গাপুর, কারণ আমাদের তো টাকা নেই, আমরা পার্সোনাল রিলেশন দিয়ে এই জায়গাগুলোতে আমাদের টিমকে পাঠাই, ওদের একাডেমিতে রেখে ট্রেনিং করাই, ওদের সাথে ম্যাচ খেলি। এইভাবে যখন করি দেন আমরা 2022-এ সাব চ্যাম্পিয়ন হই। তার মানে সেইটার ফলে আপনারা পাচ্ছেন ভবিষ্যতে যে পরিকল্পনাগুলো করছেন সেই জায়গায় নিশ্চয়ই বাংলাদেশের নারী ফুটবল টিম আরও ভালো জায়গায় যাবে, সেই প্রক্রিয়ার মধ্যেই আপনারা আছেন। আপা, একদম শেষ প্রশ্ন করতে চাই, আপনি নারী উইংয়ে অনেক দিন নেতৃত্বে আছেন, অনেক দিন দায়িত্ব পালন করছেন, এখন নেতৃত্ব কি এরকম হয়ে যায় কিনা, ধরুন শেখ হাসিনা যখন নেতৃত্বে ছিলেন তিনিও মনে করতেন তিনিই সেরা এবং তিনি দীর্ঘদিন সার্ভিস দিয়েছেন, আর কাউকে সেখানে আসতে দেননি। এখন মাহফুজা আক্তার কিরণ কি এরকম কোনো দায়িত্ব নিয়ে ফেলেছে যে সে মনে করতেছে সেই সেরা, এখানে আর কেউ আসবে না, আপনি কি কাউকে আসতে বাধা দিচ্ছেন কিনা, যে কারণে আর নতুন নেতৃত্ব তৈরি হচ্ছে কিনা, এটা দিয়ে শেষ করব। আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা জানেন যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন হয় বহুল আলোচিত সমালোচিত নির্বাচন, এবং একদম রাষ্ট্রের ন্যাশনাল ইলেকশনে যেরকম হাইপ থাকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ইলেকশনও সেরকম থাকে, এবং অনেক কঠিন হার্ডলস পার করে সেই ইলেকশন করে আমাদেরকে আসতে হয়। এবং প্রত্যেকটা ইলেকশনে আপনি যে কোনো মেম্বারকে জিজ্ঞেস করে দেখবেন যে সবাই খুব স্মুথলি ইলেকশন করে আসে। আমার সমস্ত এনিমিদের সাথে ফাইট করে আমাকে ইলেকশন করতে হয়, কারণ এবারও দেখবেন এবার হয়ে গেছে কিরণ ভার্সেস অল। এবার শুধুই টার্গেট ছিল যে কিরণ ঠেকাও, আর কোনো কিছু ছিল না, কিরণকে ঠেকাও, কিভাবে ঠেকাও। আপনি জানেন না, ভোটের আগের দিন রাত্রেবেলা আমাকে একজন ভোটার ফোন দিছে যে আপা আমাদেরকে টাকা দিচ্ছে আপনাকে ভোট না দেওয়ার জন্য। আপনি যখন আমাকে ফোন করে জানাচ্ছেন যে আপনাকে ভোট না দেওয়ার জন্য আমাকে টাকা দিচ্ছে, তার মানে কি আপনি আমাকে ভালোবাসেন, আপনি আমাকে ভোট দিবেন। তো আমি কম্পিটিশন করে আসি, আমার ইলেকশন খুব ইজি হয় না, আমার ইলেকশন অনেক কঠিন হয়, অনেক শত্রুতা মোকাবেলা করে আমাকে ইলেকশন করতে হয় এবং ওইভাবে জিতে আসতে হয়। কোনো অসুবিধা নেই, আমি কোনো ক্ষমতা কুক্ষিগত করে রাখি নাই, আর ক্ষমতা কুক্ষিগত করে রাখার কোনো ইচ্ছাও আমার নাই। আমি গণতান্ত্রিক ওয়েতে এসেছি এবং গণতান্ত্রিক ওয়েতে আমি যতদিন কাজ করতে পারি আমি ততদিন কাজ করব। অনেক ধন্যবাদ মাহফুজা আক্তার কিরণ, চেয়ারম্যান বাফুফে নারী উইং, এএফসি ও বাফুফের এক্সিকিউটিভ মেম্বার এবং সাবেক ফিফা কাউন্সিল মেম্বার, কষ্ট করে আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আবার হয়তো কোনো দিন দেখা হবে আপা, সে পর্যন্ত ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ, আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদেরকেও অনেক ধন্যবাদ। আপনারা অনেক সাপোর্ট আমাদেরকে করেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের দ্য হট সিট। আমাদের অতিথি ছিলেন মাহফুজা আক্তার কিরণ, চেয়ারম্যান বাফুফে নারী উইং এবং এএফসি ও বাফুফের এক্সিকিউটিভ মেম্বার এবং সাবেক ফিফা কাউন্সিল মেম্বার। দর্শক, আমাদেরও আকাঙ্ক্ষা থাকবে, কিরণ আপা অনেক দিন ধরেই বাংলাদেশের ফুটবলের সাথে আছেন, তার হাত ধরে নারী ফুটবল অনেক সফলতাও পেয়েছেন। আপাকে নিয়ে বা ফুটবলকে নিয়ে বা বাফুফেকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে, এগুলো থাকবেই, কারণ আলোচনা সমালোচনা না থাকলে সেখানে সৌন্দর্য তৈরি হয় না। ফুটবলেও থাকবে, রাজনীতিতেও থাকবে। আপার শুধু একক নেতৃত্ব নয়, আমরা আশা করব বাংলাদেশের নারী ফুটবলে আরও নতুন নেতৃত্ব উঠে আসবে এবং বাংলাদেশের ফুটবল, নারী ফুটবল, ছেলেদের ফুটবল অনেক দূর এগিয়ে যাবে। আমাদের ফুটবল টিমকে আমরা সুন্দর একটি জায়গায় দেখতে চাই যেখানে বাংলাদেশের পতাকা উড়বে অনেক উঁচুতে। সেই পর্যন্ত রইল সবার জন্য শুভকামনা, শুভরাত্রি।